এরকম এগিয়ে যাওয়ার গল্পগুলো আজ আপনাদের জানাতে চাই এবং এর জন্য যারা কাজ করছেন তাদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। একটা চমৎকার আয়োজন হচ্ছে বাংলাদেশে, অস্ট্রেলিয়ান সরকার এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে একটি চমৎকার এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যেখানে নারীর এই কৃষি খাতে নিজের এগিয়ে যাওয়ার সংকট এবং সম্ভাবনাগুলোকে তারা তুলে ধরছেন। এই বিষয়ে আলোচনা করতে তিনজন চমৎকার অতিথি আজ আমাদের সাথে আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন আয়োজকদের একজন ডক্টর রাহুল ম্যাথিউ, তার পাশেই রয়েছেন শিমু বেগম এবং আছেন খন্দকার রুহুল আমিন। আপনাদের তিনজনকেই শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু সকালের বাংলাদেশ। Good morning. Good morning. Normally, we start our conversation with a simple question, and the question is our guest, how they start their morning. Usually, what is the starting of a day? Usually, how you start your morning? So usually for me in the morning it is about looking at what is the news saying. So I'm glad to be on a show which is actually talking about the news. So what is impacting? And for us as a child well-being organization, I'm looking at what is the global politics looking like and how does that impact children, especially in Bangladesh. So that's how I begin my day. Wow. More or less your concentration is how world around us is impacting ourselves. Amazing, that's a wonderful way to start. দর্শক প্রশ্ন করেছিলেন কি করে দিনের শুরু করেন রাহুল ম্যাথিউ। তিনি যেটা বললেন, সকালবেলায় তার সংবাদের সাথে যাত্রা শুরু হয়, কারণ তিনি জানতে চান আমাদের চারপাশের পৃথিবী আমাদের কিভাবে প্রভাবিত করে। কি অসাধারণ একটা দিনের শুরু। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যেতে চাই। শিমু বেগম আছেন আমাদের সাথে। শিমু, খুব স্বাভাবিকভাবে আটপোরের একটা জীবন, পারিবারিক একটা ব্যস্ততা থাকে, আপনার সন্তান আছে, স্বামী আছে, ঘর আছে, সংসার আছে গোছানো। এর মাঝ থেকে দিনের শুরুটা কিভাবে করেন আপনি? যেহেতু কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত, কৃষি কাজের সাথে সম্পৃক্ত, আপনি উদ্যোক্তা একজন, আপনি কিভাবে দিনের শুরু করেন? প্রথমে আমি নিজের ঘর সামলিয়ে তারপর আমি নিজের কাজে যোগ দিই। তারপর আমাদের কিছু দল আছে, নারী দল, ওয়ার্ল্ড ভিশন থেকে যাকে বলে দলগুলো দেওয়া হয়েছে, ওখান থেকে আমি একজন নারী উদ্যোক্তা। আমি সবাইকে নিয়ে আমরা কিভাবে ঘর থেকে বের হয়ে আমরা নিজেরা নারীরা কাজ করতে পারি বা সমাজের একটা দৃষ্টান্তমূলক হতে পারি, আমরা সম্ভবত এটাই চেষ্টা করি। কারণ মেয়েরা সবাই ঘরে থাকে, তারা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখে, কিন্তু আমি চাই যে নারী হিসেবে আমরা সবই মেয়েরা আমরা সাধারণত আমরা ঘরের কৃষকের কাজ করি, কৃষানি হয়ে আমরা শুধু আমরা নিজেরা যে কাজগুলো করি, যে ধান গোড়া এই করে এগুলো করি, কিন্তু আসলে আমাদেরকে পারিবারিকভাবে কোনো উপার্জন আসে না, এতে করে আমাদের কোনো অর্থকরী কোনো কাজ আসে না, অর্থ পাই না আমরা। এই জন্য আমরা কৃষি ব্যবসার সাথে জড়িত হয়েছি। মানে আপনার শ্রমের মূল্যায়ন আপনি পাচ্ছেন না বলে আপনার অর্থনীতির একটা রাস্তা তৈরি করতে হচ্ছে, এই জন্য আপনি উদ্যোক্তা হয়েছেন। এই জন্য আমি উদ্যোক্তা হয়েছি এবং আমি বীজ ব্যবসার সাথে জড়িত হয়েছি। এই ব্যবসার একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটু আমরা আমাদের আরেকজন অতিথি আছেন রুহুল আমিনের কাছে যেতে চাই। রুহুল আমিন, খুব স্বাভাবিকভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন আপনি এবং সেখানের অভিজ্ঞতা, জামালপুরের সেই অভিজ্ঞতাই এক্সিবিশনে এবার স্থান করে দেওয়া হয়েছে। কি দেখলেন নিজের চোখে কাজ করতে যে? আচ্ছা, এটা আমি আসলে দীর্ঘদিন ধরেই এই সেক্টরে কাজ করি। তো জামালপুরে আমার কাজের মোটামুটি 7 বছর। তো যখন আমরা প্রথম শুরু করি, আমি যদি একটু বলি যে নারীদেরকে কিভাবে কৃষিতে অন্তর্ভুক্ত করা যায় আর কি। তো এই কাজ করতে গিয়ে আমরা যখন কিছু কথাবার্তা বলতে যাই কৃষকদের সাথে, তো কিছু পুরুষ কৃষক তারা আমাদেরকে বলল যে নারীরা জমিতে যাবে, এটা তো অসম্ভব, এরা যদি জমিতে পা দেয় তাহলে তো আমার ফসলের ফলনই হবে না। এটা 7 বছর আগের কাহিনী আর কি। তো সেইখান থেকে আস্তে আস্তে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাজের বিনিময়ে বা তাদের ইনিশিয়েটিভের কারণে ধীরে ধীরে অবস্থাটা একটু পরিবর্তন হচ্ছে আর কি। Rahul, you and I more or less we grew up in such a community where whatever Mr. Amin was mentioning is a practical truth. A woman going out of home, going for cultivation is almost near to impossible in some cases. But then again, if we go back to our history, golden history, we have seen women empowering themselves, coming forward in the household and as well as agriculture as well. There was a huge shift in between and things have taken a different turn now. How do you see it? And please do enlighten us with the idea of empower her, cultivating change in agriculture. Why the exhibition and why it is now? Thank you, Zubair. That is really helpful. And as you mentioned, we have seen women going out into the workforce. My mother was a professor and she used to teach.
But if you look at Bangladesh, what we are seeing essentially is that agriculture is the primary force where employment happens. But do you know, in the last 3 decades, there's a silent revolution happening. The silent revolution is that the male involvement in agriculture is reduced by 13%, but the female involvement has increased 17 times. So 60% of the labor force in agriculture is actually women, but they only have 3.5% access to the land. So our goal is, how do we actually tell the stories of change? Because what you have seen Shimu, Shimu was a change agent. Because of the project, she was a housewife, and now she's a community sales agent selling high quality seeds to more than 500 farmers. So what we are trying to do in this example is, how do we create those change? What is the transformation? How do other people learn from these changes, and what is required for us in the future? So that is why we think this is a very important exhibition, because women are the key force behind. They are planting, they are weeding, they are harvesting, and they're also feeding us. But why are we not able to give them the force in decision making? So that's the entire goal. Lovely. Interesting. And tell us a bit more about the exhibition. From which date till which date it would be there, and if it is accessible by everyone? Yes. If we want to join. Yeah, everyone is invited. And it is for 2 days. It's beginning today morning, and it will complete tomorrow evening with a round table. And everyone is welcome. Whether you're young, old, anyone, it's free of cost. It's in Banani. It's in the Edge Gallery. It's very close to the US High Commission and the embassy, and everyone can easily access. So we are all welcome. It's Age Gallery Gulshan, right? It Yes, is? Age Gallery Gulshan. Let me give a hint about this to my viewers. দর্শক আপনারা শুনছিলেন, প্রশ্ন করেছিলাম রাহুলের কাছে খুব স্বাভাবিকভাবে যে এমন একটা এক্সিবিশন কেন, বা এখনই বা কেন। রাহুল যেমনটা করে বলছিলেন, বাংলাদেশে তিনি যখন বড় হয়েছেন তিনি দেখেছেন তার মা একজন প্রফেসর, এবং তিনি তার বাড়ির বাইরে যাচ্ছেন, কাজ করছেন। বাংলাদেশের চিত্র বলতে গিয়ে রাহুল যেটা বলে যে পুরুষ নিয়ন্ত্রিত বা পুরুষ নিয়ন্ত্রিত এই যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থায় গত প্রায় 3 যুগে একটা বিশাল বড় 3 দশকে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হচ্ছে পুরুষের কর্তৃত্ব বা অংশগ্রহণ ক্রমেই কমেছে, এবং একরকম নীরবভাবে নারীর একটা অগ্রযাত্রা হয়েছে, যেখানে নারী তার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন, যেখানে তার অংশগ্রহণকে তিনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। এবং এই ধারাবাহিকতায় সবচেয়ে দুঃখজনক বিষয়টি, নারীর ভূমির উপর কর্তৃত্ব নেই। এই বাস্তবতা মাথায় রেখে নারীরা যে ঘরের বাইরে বেরোচ্ছেন, কিংবা আমাদের এখানে যিনি আছেন শিমু বেগম, তার গল্প বলতে গিয়েও রাহুল বললেন শিমু তার মতো করে চেষ্টা করছে তার অবস্থান থেকে কৃষকদের কাছে যেন ন্যায্য মূল্যে প্রকৃত বীজগুলো পৌঁছে দেওয়া যায়। এই যে যাত্রা, এই যাত্রার প্রতিচ্ছবিগুলো তারা সমাজের সিদ্ধান্ত প্রণেতাদের দেখিয়ে দিতে চান। আর তাই গুলশানের এজ গ্যালারিতে চমৎকার এই এক্সিবিশন আজ শুরু হচ্ছে, আগামীকালও চলবে, একটি গোল টেবিলের মাধ্যমে যা সম্পন্ন হবে। সকলের জন্য উন্মুক্ত, আপনাদের প্রত্যেকের প্রতি আমন্ত্রণও রইল এই আয়োজন ঘুরে দেখার। আয়োজন নিয়ে একটু বিস্তারিত আপনাদের জানাবো। রুহুল আমিন ভাইয়ের কাছে একটু আসতে যাচ্ছি আপনার সাথে। আপনি যখন প্রথম বললেন আমাদের বিরতিতে যাওয়ার আগে যে যেখানটায় আপনারা কাজ করছেন সেখানের মানুষজনের চিন্তাভাবনা ছিল ভূমিতে নারী পা রাখবে না, বা নারীর এখানে তাদের অংশগ্রহণটা সেটা স্বাভাবিকভাবে কেউ মেনে নেয়নি। যদিও কৃষির শুরুতে নারীদের হাতেই কৃষির শুরুটা হয়েছিল, একেবারে সভ্যতার আদি থেকে যদি আমরা ধরি। তো ওইখানকার মানুষজনের সাথে যখন কাজ করলেন, তাদের এই যে এত উদ্যোক্তা তৈরি করলেন আপনারা, সেই এত লম্বা একটা পথ আসছে, তাদের বোঝাতেও তো আপনাদের বেশ ধকল গিয়েছে, এবং সেই তাদেরকে কিভাবে আপনারা বুঝিয়েছেন, বা তাদের মনস্তত্ত্বটাকে কিভাবে চেঞ্জ করলেন, কিভাবে সেই পরিবর্তনটা ঘটালেন? আচ্ছা, এটার আমরা আসলে বেশ কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে যখনই আমরা তৈরি করি, তখন তারা কিছু বাড়তি ইনকাম করতে শুরু করলো। তো যখনই সে ঘরে 2টা পয়সা আনতে শুরু করলো, তখনই অটোমেটিক্যালি আপনার পারিবারিক যে বাধাটা, মূলত তার হাজব্যান্ড বা তাদের শাশুড়ি, এই বাধাটা শুরুতেই রিমুভ হয়ে গেছে। যখন তারা দেখতে পাচ্ছে যে হ্যাঁ, নারীদেরকে যদি আমরা একটু স্পেস দেই, তাদেরকে যদি ঘরের বাইরে আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণ করতে দেই, তাহলে ঘরে 2টা বাড়তি পয়সা আসবে। তো এইটা ছিল আমাদের প্রাথমিক একটা সাফল্য, যে যখন একজন নারীর স্বামী সে যা করতেছে তার স্ত্রী সেটা সম্পর্কে কোনো আপত্তি না করে, তখন দেখা যাচ্ছে যে সমাজের অন্যান্য বাধাগুলো ওই নারীটা অটোমেটিক্যালি রিমুভ করতে পারতো আর কি। এটা একটা। দ্বিতীয়ত আমরা আরেকটা কাজ যেটা করেছি, সেটা হচ্ছে যে
নারীদের সম্পর্কে বা তাদের অগ্রযাত্রা বা তাদের অর্থনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে সমাজে কিছু অতীতকাল থেকে কিছু ক্ষতিকর চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি ছিল। সেই জিনিসগুলো রিমুভ করার জন্য আমরা ইউএসএ বেসড একটা কনসাল্টিং ফার্ম আছে, ওদেরকে বলে হচ্ছে প্রমন্দু ইউএস ইকোনন্দু। ওরা মেন কেয়ার নিয়ে কাজ করে যে কিভাবে পরিবারের কাজে পুরুষদের অংশগ্রহণ করানো যায় এবং সেই সাথে নারী পুরুষের সমতা সম্পর্কটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো ওরা আমাদের একটা ট্রেনিং মডিউল করে দেয়। আমরা কিছু প্রোগ্রেসিভ দম্পতি নেই কৃষক পরিবার থেকে, তাদেরকে আমরা এই বিষয়টার উপর প্রশিক্ষণ দিই যে আসলে জেন্ডার এবং সেক্স বা এই জিনিসটার তফাৎটা কী বা এই ক্ষতিকর দৃষ্টিভঙ্গিগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং নারীদেরকে আয়বর্ধনমূলক কাজে সংযুক্ত করা যায়। বাহ, এটাই ছিল আমাদের প্রাথমিক একটা ইনিশিয়েটিভ, ঘরে পরিবর্তন আনা হাউসহোল্ডগুলোতে, যাতে স্বামী বা শাশুড়িরা তাদের বাধাটা সরায় নেয়। আচ্ছা, একটু সুমাপার কাছ থেকে শুনি। আবার প্রথম যখন এরকম একটা বিষয় জানতে পারলেন, আপনার পরিবার বিষয়টাকে কিভাবে নিয়েছে? আমার পরিবার বিষয়টাকে প্রথমে ভালোভাবে নিত না, যে মেয়েরা কেন কাজ করবে, মানে ভালোভাবে নেয়নি। তারপর আমার স্বামী আমাকে সাপোর্ট করছে। আচ্ছা, আমার স্বামী মূলত দৃষ্টিহীনতায় ভুগছে, এই জন্য মানে আমাকে কাজে সহযোগিতা আসতে হয়েছে। যেহেতু আমার কিছু অর্থ ইনকাম করার প্রয়োজন, এই জন্যই আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আমি এই কাজে আসছি, এই কাজে অগ্রসর হয়েছি। এখন তারপর থেকে আমার এই ভালো লাগতেছে এখন? জি, বাহ, হাসি বলে দেয় বাকিটা। আমাদের মায়েদের মুখের হাসি আসলে অনেক কিছু পেরিয়ে তারপরে মুখে হাসিটা ফোটে, তাই হাসিটাই খুব স্বাভাবিকভাবে অনেক জয়ের গল্প বলে দেয়। রাহুল, coming back to you, as Mr. Amin was mentioning, some couples were selected. What was the selection basis and why Jamalpur? Why you picked up the place to be Jamalpur, and about the couple that you've been selected, and also what can the visitors who would go to witness the exhibition they can expect, and what they should keep in mind before stepping into the exhibition? Okay, so the first part is the selection. So when I look at selection, World Vision is a child-focused organization, and we are in every location for a long period of time. So when I say long period, we are there for 12 to 15 years. So in Jamalpur, we already had existing presence. So when we select these families, we are looking at 3 different criteria: whether they have discrimination, whether they have deprivation. When I say deprivation, they don't have any land, and whether they have any kind of disaster risk. So based on that, we select the communities, and most of them are the most vulnerable communities that you will see in a particular location. So that is the primary criteria. Based on that, we'll then select whether they are interested to work in the farming sector, whether they have any skills, whether they have any land, or whether there is any potential for them to actually lease out some land. So based on that, we select. So it is really the most vulnerable. So what Ruhul mentioned already, we have been there for 7 years. So it didn't happen overnight that Shimu became a community sales agent. So it actually took a lot of time to convince them. We had men care, we had different approaches in which people were convinced that she can go into the market and become a community sales agent. So it takes time. All of these do take time. So when you come and visit, you will see all these stories of change. Because if you are How many stories are portrayed? There are around 20 plus stories, and there are many more stories, but we had to select for limitation of space. But you will find these empowering stories. Lovely. When I actually go to the field, the courage of women, and that is very contagious. And I'm hoping that you are able to see that when you see those stories. Definitely, I'm looking forward to it. And who is the curator? Who is the curator? So it is a joint operation. We have a large team. Devashish, who also works with Jamuna TV, also collaborates with us. So we have all the communications team work very closely along with our program operations team as well. লাভলি, চমৎকার। আজ যারা দেখতে যাবেন, একটা পরিবর্তনের গল্প আপনারা আশা করতেই পারেন, এবং যেমনটা করে ম্যাথিউ বলছিল, আরও অনেকগুলো গল্প ছিল যে গল্পগুলো তারা দেখাতে চাইছিলেন, কিন্তু দুঃখজনকভাবে স্থানের সীমাবদ্ধতার কারণে তারা খুব বেশি পরিবর্তনের গল্প হয়তো দেখাতে পারলেন না। তবে হ্যাঁ, পরিবর্তনের গল্পগুলো আপনারা যারা দেখতে চান, যারা বিশ্বাস করেন পরিবর্তনে, যারা শুধুমাত্র শিক্ষিত সমাজের নারীর এগিয়ে যাওয়ার গল্প না, বাংলাদেশের প্রতিটি স্তরের নারীর এগিয়ে যাওয়া, অন্তত কৃষি খাতে নারীর সরব অবস্থান সাক্ষী থাকতে চান এই অবস্থানে, তারা অবশ্যই আজকে এক্সিবিশন থেকে ঘুরে আসবেন। পরিবর্তনের গল্প শুনছিলাম, পরিবর্তনের গল্প আপনারা জানাচ্ছিলেন। সব পরিবর্তনের গল্প আসলে একদিনে বা এক বৈঠকে বলে ফেলা সম্ভব না, কিন্তু একটু বাছা যদি কোনো আপনাদের নিজেদের মন
মনে হয় যে এই গল্পটা বলা যায় বা আপনাদের নিজেদেরকেও সেই গল্পটা অনুপ্রাণিত করেছে, সেইটা একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এটা সবচেয়ে ভালো, আমি নিজে একজন উন্নয়ন কর্মী হিসাবে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সে বা আমি মনে করি যেটা মানুষকে শেয়ার করার মতো, সেটা হচ্ছে আপনারা জানেন যে কৃষিক্ষেত্রে বাংলাদেশ সরকার ফার্ম মেকানাইজেশনের উপর বেশ জোর দিয়েছে এবং এই জিনিসগুলোতে চাষের সেবা, সেচের সেবা, থ্রেশিং সার্ভিস এগুলো সাধারণত ছেলেরাই করে থাকে। আপনি কখনোই কোথাও পাবেন না যে একটা পাওয়ার টিলারের টপে একজন নারী বসে আছে। খুব রেয়ার, কল্পনাই করা যায় না। এটা কল্পনাই করা। জামালপুরে বিষয়টা আরো বেশ কঠিন ছিল। তো আমরা এই ধরনের একটা ঝুঁকি নিয়েছিলাম আর কি, যে আমরা নারীদেরকে দিয়েই এই ধরনের সার্ভিসগুলো দেব। কারণ যখন দেখা গেছে যে নারী কৃষকরা এই ধরনের সেবাগুলো চায়, তখন দেখা যায় যে তারা পুরুষের সাথে কম্পিটিশন তৈরি হয়ে যায় এবং পুরুষরা সাধারণত পুরুষ কৃষকদেরকে আগে সেবা দিতে চায়। তো নারী কৃষকরা যদি এই ধরনের সেবাগুলো পেতে চায়, তাহলে আমাদের কিছু নারী উদ্যোক্তা তৈরি করা দরকার এবং এই সেবাগুলো কমপ্লিটলি মেল ডমিনেটেড ছিল। তো যেই জায়গায় আমরা প্রজেক্ট থেকে অল্প কিছু সহায়তা করে কিছু নারী উদ্যোক্তা তৈরি করেছিলাম, যেটার স্টোরিটা আমরা দেখাবো। যেমন এই যে অন দ্য টপ অফ দ্য মেশিন, মানে সিটিং হিয়ার, একটা মেশিনের উপর একটা নারী বসে আছে। এইটা সমাজে নারীদের অবদানকে ভিজুয়ালাইজ করার জন্য বেশ ভালো ভূমিকা রাখছে এবং সমাজের যে প্রথাগত দৃষ্টিভঙ্গিটা সেটা পরিবর্তন হয়ে গেছে এবং তাদেরকে মূল্যায়নও করতেছে মানুষ। হোয়াট ম্যান ক্যান ডু, ওমেন ক্যান অলসো। সীমাপা, একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, আপনাকে দেখে এখন অন্য নারীরা আসে না জিজ্ঞেস করতে যে কি করব, কিভাবে করছেন আপা, কিভাবে করলেন? হ্যাঁ, আমাকে দেখে অনেক নারীরাই আমার কাছে আসে, এসে বলে যে আপা আপনি কিভাবে এই কাজগুলো করলেন। পরে আমি বললাম যে আমরা দলগুলা থেকে যখন আমরা কিছুগুলো ট্রেনিংগুলো পাই, ট্রেনিংগুলো পাওয়ার পর তখন আমাদের অনেক কিছুই শিখাইছে, যে নারীরা কীভাবে ঘর থেকে বের হবে, কীভাবে বাধা অতিক্রম করবে, এগুলা বিষয় আমাদেরকে জানাইছে। তো জানানোর পর তখন আমরা এই কিছু আমাদের এর সাথে কথা বলিয়ে দেয়, এই যে যেমন এই ডিলারদের সাথে, দোকানদারদের সাথে কথা বলার পরে তখন আমরা দোকানে যাই। প্রথমে আমাদেরকে তারা কোনো মূল্যায়নই করতো না, যে নারী কীভাবে মানে এই করবে, ব্যবসা করবে। তখন আমরা দোকানদারের কাছে যাই, গিয়ে বলি যে না আমরা বীজ নিব। তারা প্রথমে বিশ্বাসই করতো না যে আমরা এতগুলো বীজ নিয়ে কীভাবে বিক্রি করব। তখন আমরা যে বছরে 2বার মানে করি, মানে বছরে আমরা 2বার দলীয় সভা করি। দলীয় সভায় মিটিংয়ে আমরা একটা চাহিদা নিয়ে সেখানে আমরা চাহিদার অনুযায়ী আমরা তাদের কাছে বীজ দিই এবং কৃষানীরা যারা আছি তারা মানে আমরা যখন বীজগুলো নিয়ে যাই, তারা এককভাবে দোকানে আসার ফলে তারা ভালো বীজটা পায় না। কিন্তু আমরা তো একক হয়ে যাইনি, আমরা কিছু অনেক নারী মানে প্রায় 300-র মতো নারী নিয়ে আমরা তাদের কাছে যা উপস্থিত হয়েছি। তখন আমি বলছি যে আমাদেরকে সুযোগ দেন, আমরা কাজ করি, দেখেন আমরা কি করতে পারি। তখন আমরা তার হাজব্যান্ডদেরকে বুঝাইছি যে ভাই আপনারা তো দোকান থেকে অনেকজনই বীজ কিনেন, অনেক প্রতারিত হন, আমার কাছ থেকে একটু বীজ নিয়ে দেখেন, তাতে করে আমি নিজেও একটু আর্থিক স্বাবলম্বী হই এবং আপনাদের উপকার হয়। তারপরে তারা বললো যে ঠিক আছে, আসলেই তো এটা শোনা দরকার। তারা আমার ব্যাপারটারে খুব সহজভাবে নেয় এবং তারা আমার কাছ থেকে বীজ নেয়। ইনশাল্লাহ বীজ নেওয়ার পরে প্রথমেই খুব ভালো ফসল হয়। আমি তাদের কাছ থেকে খুব ভালো একটা ফসল মানে বীজ নিয়ে তাদের কাছে উপহার দিই এবং কি তাদের নিজ ঘর দুয়ারে গিয়ে দিয়ে আসি, তাদের দ্বারে যে দিয়ে আসি। এতে করে তাদের উপকৃত হয়, যেমন গাড়ি ভাড়া লাগে না, তারপর কোনো কিছুই লাগে না, বিনামূল্যে তারা ফ্রিতে খুব ভালো একটা বীজ পাচ্ছে। চমৎকার। রাহুল, coming to you, it's I hardly have 30 seconds to wrap it up. Though we are saying it's an exhibition, it's a completely life-changing story. Yes. Would you take the honor of wrapping it up for us? Thank you, Zubair and Mimi. What I have told you earlier, the architecture of agriculture in Bangladesh has rapidly changed. It is completely feminized. So first and foremost, when you actually empower women, the families eat better, children stay longer in school, and farms productivity increases. So we need to think of the fact that they are economic actors. They are not passive recipients of aid. So we need to include them and give them access to the decision making board. They should be on the decision making board, give them some voice. And it's important that banks, ministries, private sector players think of them as economic actors and give them the due recognition so that they are involved
in the entire process of agriculture, whether it is gender responsive extension services or future ready farm technologies. So I do hope that this exhibition will actually create more awareness towards action, because it is for the future of Bangladesh that we need women to be at the leading front of agriculture. বাহ, চমৎকার। দর্শক, চমৎকারভাবে যদি এক কথায় আমি সারসংক্ষেপ টানতে যাই রাহুল ম্যাথিউর কথাটুকু, তবে এটাই দাঁড়ায় যে নারীকে তার অবস্থান থেকে এগিয়ে দেয়া এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার ব্যাপারে যেন তাকে সমর্থ করে তোলা যায়, তাদের উদ্দেশ্য এটিই ছিল। এবং তারা একটা পরিবর্তন জামালপুরে এনেছেন, যার পুনরাবৃত্তি সমগ্র দেশব্যাপী করা যায়। তারা চোখে আঙুল দিয়ে এক্সিবিশনে তা দেখিয়ে দিতে চান। আপনাদের যাদের দেখার অপেক্ষা বা আগ্রহ রয়েছে, এজ গ্যালারিতে চলে যেতে পারেন। আজ এবং কাল এক্সিবিশন হচ্ছে। আজকে এখানে ইতি টানবো। শুভ সকাল। শুভ সকাল।